তুরের দিকে তাকিয়ে লাইট নিভিয়ে দিল তীব্র। তারপর তুরের সামনে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দেয়। বালিশ না থাকার কারণে তীব্র এক হাত মাথায় দিয়ে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ পর তীব্র প্রায় ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তীব্র নিজের বুকের ওপর ভারী কিছু পড়ার অনুভব করে। বেশ ব্যথা পায় তীব্র। ঘুমটাও ততক্ষণে চলে এসেছে। তীব্র নিজের বুকে হাত দিয়ে একগুচ্ছ চুলের ছোঁয়া পায়। বুঝতে পারে মেয়েটি ঘুমের ক্লান্তিতে ওর বুকের ওপর পড়েছে। এইটা ভেবে তীব্র তাচ্ছিলের হাসি হাসে। কি অদ্ভুত দুনিয়া! যাকে বিষের সাথে তুলনা করেছে তার বুকেই নিজের ক্লান্তির বিষগুলো ঝরাচ্ছে। তীব্র আবার লাইটটা জ্বালিয়ে তুরকে বিছানায় শুয়ে দেয়। তারপর ওই চাদরটা দিয়ে তুরকে মুড়িয়ে দেয়। তুর গুটিয়ে শুয়ে পড়ে। তীব্র ওকে ঠিক করে দিতেই তুর ওর হাতটা টেনে ধরে ওর হাতের ওপর শুয়ে পড়ে। তীব্র অবাক চোখে তুরকে দেখে। তুরের চুলগুলো ওর ঠোঁটের ওপর পড়ে। তীব্র সেই চুলগুলো তুরের ঠোঁট থেকে সরিয়ে দেয়। তারপর ওখান থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। তীব্র জানে তুরের অতিরিক্ত দুর্বলতার কারণ হচ্ছে না খাওয়া। তুরের যেমন খাওয়া হয়নি তেমনি তীব্ররও তাই। একটা চাপা কষ্টের মাঝে আছে তীব্র। মনের চাওয়া আর মস্তিষ্কের বিরোধ, দুইটাই তীব্রের বিপক্ষে। আচ্ছা, চাওয়াটা যখন অন্যের প্রাপ্তি থেকে আসে তখন তাকে কি বলে? সেটা কি নিজের প্রাপ্তি নাকি অপ্রাপ্তির দান? দুইটাই তো অন্যায়, তাই না? তারপর তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তীব্র তুরের রুমে যায়। তবে আগের দিনের মতো নয়। তীব্র রুমে ঢুকে দেখে তুর শুয়ে আছে। ও অন্যদিকে তাকিয়ে কাশির শব্দ করতেই তুর জেগে ওঠে। সকালে লোকটাকে দেখে কাল রাতের কথা মনে করে নিজেকে ঠিক করে গুটিয়ে নেয়। তখনই তীব্র অন্যদিকে তাকিয়ে ওর দিকে একটা ব্যাগ ছুঁড়ে মেরে বেশ গম্ভীর গলায় তুরকে বলে, এখানে তোমার জন্য কিছু ড্রেস আছে, যাও চেঞ্জ করে এসো। এবার তুর ভালো করে লোকটির দিকে তাকায়। দেখতে পায় লম্বা মুখটা এতটাই ফর্সা যে ক্লিন শেভের পরেও কুড়ি কুড়ি দাড়ি বোঝা যাচ্ছে। কালো শার্ট যার ওপরের বোতামগুলো খোলা, বুকের অংশটা স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। পুরো ফ্রেশ লাগছে লোকটাকে। এরকম লোক কম দেখেছে তুর। এরকম লোক আর যাই হোক কিডন্যাপার হতে পারে না। তাহলে কে লোকটা? তুর এসব ভাবতে ভাবতে বলে ওঠে, আপনি কে? আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছেন? তীব্র বেশ গম্ভীরভাবে উত্তর দিল, আগে চেঞ্জ করে নাও, তাহলে আমার উত্তর দিতে আর তোমার উত্তর নিতে দুজনেরই সুবিধা। তুর আর কিছু বলল না। ও উঠে দাঁড়ালো চাদর গায়ে দিয়ে। প্রচণ্ড কাঁপছে শরীর। তখন তীব্র তুরের কাছে যায়। এটা দেখে তুর ভয় পেয়ে যায়। কিন্তু তুরকে অবাক করে দিয়ে তীব্র ওর গায়ের চাদরটা উঠিয়ে ওর বাঁ কাঁধে ভালো করে দিয়ে দেয়। ওদিকটা ফাঁকা ছিল তাই তুর খেয়াল করেনি। বাথরুমটা ওদিকে। তুর আর কোনো কথা না বলে ওদিকে পা বাড়ায়। কালকে রাতের সাথে আজকের লোকটার কোনো মিল খুঁজে পাচ্ছে না তুর। কালকে লোকটাকে যতটা ভয়ঙ্কর লেগেছে আজ ততটাই শান্ত মনে হচ্ছে। কিন্তু কি চায় লোকটা? শপিং ব্যাগ খুলতেই দেখে কিছু সফট কাপড়ের থ্রি পিস, কয়েকটা লং টপস, সাথে ওড়না। ড্রেসগুলো দেখে ভরসা পেল তুর। সবই মার্জিত ড্রেস। তুর একটা থ্রি পিস পরে বেরিয়ে এলো। এসে দেখে লোকটি ওর জন্য ট্রেতে কিছু ফল আর জুস নিয়ে এসেছে। এই বাড়িতে কোনো মেয়ে নেই, তাই তুরের রুমে বাইরের কেউ অ্যালাও না। এমনকি তুরের সব কাজ তীব্র নিজের হাতে করে। এই রুমের দিকে কেউ নজর দিবে না। এখানে যাই হোক কেউ এদিকে আসবে না, তীব্রের কড়া নির্দেশ। তুরকে ফিরতে দেখে তীব্র বলে উঠল, যেহেতু কয়েকদিন যাবত ভারী খাবার খাওনি, তাই এই ফলগুলো আর জুস খেয়ে নাও। আমি এসে যেন দেখি সবটা কমপ্লিট। তীব্র চলে যাওয়ার সময় তুর বলে ওঠে, আমি খাবো না। কথাটা যেন তীব্রের পছন্দ হলো না, কিন্তু কিছু বলল না। শুধু তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, আমার দেওয়া বলে? যদি মনে করেন তাই। তীব্র এবার তুরের দিকে তাকায়, তারপর বলে, আমার দেওয়া কাপড় শরীরে জড়াতে পারলে কিন্তু আমার দেওয়া খাবার খেতে পাচ্ছ না? তুর চুপ করে রইল। এর কোনো উত্তর নেই ওর কাছে। ওর নীরবতায় তীব্র বলে উঠল, তুমি আমার কাছে যখন আসছো তোমাকে খাবার দেওয়া আমার দায়িত্ব, কারণ আমি কাউকে না খেয়ে মারতে চাই না। এখন খাওয়া না খাওয়া তোমার ব্যাপার, আমি শুধু আমার কর্তব্য করেছি। তীব্রের এমন কথায় তুর বেশ অবাক হয়। তুরকে অবাক হতে দেখে তীব্র বলে ওঠে, অবাক হওয়ার কিছু নেই। তুমি বাঁচলেও আমার কিছু আসে যাবে না, আর মরলেও না। তাই খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। তীব্র চলে যেতে ধরলে আবার থমকে যায়।
তুর চিৎকার করে বলে ওঠে, কে আপনি, আর কেন আমাকে এখানে আটকে রেখেছেন? তীব্র চুপ করে আছে। আপনি কি সেই লোক যে আমাকে সেই জঘন্য জায়গা থেকে টাকার বিনিময়ে কিনে এনেছেন? আমি পুরোপুরি হুঁশে না থাকলেও আফসাতে দেখেছি। আমার মনে হচ্ছে সে লোকটা আপনি। কেন এনেছেন এখানে? কথাটা শুনে তীব্র একটা জোর করে হাসি দেয়, যা তুরের বোকামির ইঙ্গিত দিল। তারপর খুব শান্ত গলায় উত্তর দেয়, তুমি তো বলে দিলে কেন এনেছি তোমায়। ওখানে সবচেয়ে বেশি দাম দিয়ে তোমায় কিনেছি আমি, তাই তুমি আমার কাছে অনেক দামি কিছু, যে আমি হেলায় হারাতে চাই না, তাই খেয়ে নিও। তার মানে কেন এনেছেন আমাকে? ওরকম একটা জায়গা থেকে কেন তোমাকে এনেছি তা বোঝার জন্য তুমি যথেষ্ট বড়। তীব্র আর কিছু না বলে বেরিয়ে যায়, আর তুর ওখানেই বসে পড়ে। কি বলে গেল লোকটা? তাহলে সত্যি তো তুরের যতটা মনে পড়ছে, রাস্তা থেকে যারা ওকে কিডন্যাপ করেছে তারাই হয়তো ওই লোকটার কাছে ওকে বিক্রি করে দিছে। কিন্তু এই লোকটা ওর সাথে কি করতে চাইছে? যদি সত্যি এমন কিছু করে, কি করবে ও? কিছু ভেবে পায় না। শুধু একটা কথাই মনে পড়ে, ওর পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না, এর চেয়ে মৃত্যু ভালো। তাই তুর আশপাশে দেখতে থাকে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না। তখন তীব্রের কথা মনে পড়ে। না খেয়ে মরে গেলে, হ্যাঁ, ও না খেয়েই দরকার হলে মরবে, কিন্তু কখনোই নিজেকে বস্তু হতে দেবে না। ওদিকে তীব্র হাসপাতালে গিয়ে তার সবচেয়ে কাছের মানুষের হাত ধরে বসে আছে। তখনই কেউ তীব্রের কাঁধে হাত দেয়। তীব্র তাকিয়ে দেখে ওর ফ্রেন্ড তুষা। তুষা একমাত্র মেয়ে যে ওদের লাইফে আছে। তবে তুষা ছেলেদের মতো থাকতে বেশি পছন্দ করে। মেয়ের কোনো লক্ষণ ওর মাঝে নেই। ওকে দেখে তীব্র নিজের চোখ মুছে নেয়। এত ভেঙে পড়িস না, দেখবি ও একদম ঠিক হয়ে যাবে। তীব্র উঠেই ওকে জড়িয়ে ধরে। কবে ঠিক হবে রে ও? দেখ, এমন হাসি খুশি ছেলেটার কি হতে কি হয়ে গেল। ভেঙে পড়িস না, দেখবি ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? এতদিন তো তাও আশা ছিল, কিন্তু কাল রাতে ও কোমায় চলে গেছে। কবে জ্ঞান ফিরবে তার কোনো ঠিক নেই। এমন কেউ বাঁচবে কি না? তুষা চুপ করে রয়েছে। উত্তরটা ওর অজানা নয়। ও কেন সব কথা লুকালো আমার থেকে? ও যদি একবার বলতো ওই মেয়েটাকে ওর চাই, ওর পায়ের কাছে এনে ফেলে দিতাম। কিন্তু তুই জানিস তো ও কত চাপা স্বভাবের ছেলে। কখনো নিজের কিছু চেয়েছে বল? ও খুব ভালো করেই জানতো তোকে বললে তুই কিছু করবি, তাই কিছু বলেনি যার জন্য। না তুষা, আমি তখন করিনি তো কি হয়েছে, এখন করব। আচ্ছা, সত্যি কি তাই এরা মানে ওই মেয়েটার কোনো দোষ আছে? আমি ওই মেয়েটাকে দেখেছি। ওকে দেখে তো এমন মনে হয় না। চেহারায় মানুষের আসল রূপ লুকিয়ে থাকে না তুষা। মানুষের মনই সব। আর ওই মেয়েটা যেমন দোষী, ওর বাবাও ততটাই দোষী। তবে ওই মেয়েটার দোষ বেশি, কারণ ওর কথায় ওর বাবা। আর বলতে পারল না তীব্র। তুষাও আর কিছু বলতে পারল না, কারণ তীব্র ঠিক বলেছে। যা হয়েছে সবটা তাই রাতের কথায় ওর বাবা করেছে। আর ওই মেয়েটার চেয়েও বড় দোষ ওর বাবার। আর তাই ওনার থেকে ওনার মেয়েটাকেই আমি কেড়ে নিতে চাই। কোনোদিন যাতে সে তার মেয়ের মুখটা দেখতে না পায়, তার ব্যবস্থা করব আমি। ওনার কাছে জীবনের চেয়েও সম্মান বড়, তাই ওনার মেয়েই হলো ওনার সম্মান নষ্টের কারণ। মানে কিছু না, তুই ওর কাছে থাক, আমি আসছি। তোকে আমি সবটা বলতে পারবো না তুষা। ওরা সবাই জানে মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, আর তার জন্য ওর বাবাকে কতটা হেনস্থা করব আমি তা কল্পনার বাইরে। আর তাইয়েরাতকে তো আমি তিলে তিলে মারব। ওর জন্য আমি আমার সবচেয়ে কাছের মানুষকে হারাতে বসেছি। আমি ওর থেকে ওর দুনিয়ায় কেড়ে নেব, নিঃস্ব করে ছাড়বো আমি ওকে। নিজের হসপিটালের সমস্ত কাজ শেষ করে রাতের দিকে বাড়ি ফেরে তীব্র। ও ফ্রেশ হয়ে তুরের রুমের দিকে যায়। রুমের দিকে গিয়েই দেখে ক্ষুধায় তৃষ্ণায় মাটিতে পড়ে আছে তুর। এতটাই জেদোর, মরে যাবে, অথচ কিছু খাবে না ও। তীব্র দ্রুত ওর কাছে যায়, ওকে নিজের হাতের উপর নিতে আধো আধো চোখ খোলে তুর। তীব্র ওর পালস চেক করে, তারপর ওকে রেখে ফার্স্ট এইডের বক্স নিয়ে আসে। তারপর ওর শরীরে একটা ইঞ্জেকশন পুশ করতেই পালস স্বাভাবিক হয়ে যায়। তুর অজ্ঞান নয়, তবে পুরোপুরি সজ্ঞানে নেই। তীব্র দ্রুত ওর হাত পা ঘষতে থাকে, তারপর ওর গালে আলতো করে থাপড়াতে থাপড়াতে পাগলের মতো ওকে ডাকতে ডাকতে বলে, তোমার এত সহজে কিছু হতে দেব না আমি। এখন অনেকটা সময় বাঁচতে হবে তোমাকে। তোমাকে শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। তারপর তীব্র ওর জন্য গরম স্যুপ আর কিছু ফল আর জুস নিয়ে আসে। যেহেতু কিছু পায় না, তাই ওকে নিজের বুকের ওপর শোয়ায়, তারপর নিজের হাতে খাওয়াতে থাকে।
ক্ষুধার্ত তুর আধো জ্ঞানে থাকা অবস্থায় সবটা খাবার খায় তীব্রের হাত থেকে। তীব্র ওকে প্রয়োজন মতো খাইয়ে বাকিটা রেখে দেয়। বেশি খাওয়ালে পেটে সইবে না তাই, কারণ তুর কয়েকদিন যাবত তেমন কিছুই খায়নি। ওকে খাইয়ে তীব্র উঠে পড়তেই তুর ওকে আঁকড়ে ধরে। তীব্র চেয়েও ওকে ছাড়তে পারে না। তুর একদম ওর বুকের ভেতর ঢুকে পড়ে। তীব্র কিছু ভেবে পায় না, ওভাবে বসে থাকে। তীব্র বারবার নিজের ঘড়ি দেখছে। চেয়ারে বসে বিছানায় শুয়ে আছে তুর। দুপুর গড়িয়ে রাত। তুরকে যে ইঞ্জেকশন পুশ করা হয়েছে তাতে এতক্ষণ ওর ঘুম ভাঙার কথা। এসব ভাবতে ভাবতেই তুরের ঘুম ভেঙে যায়। ও আধো আধো চোখ খুলে তাকায়। আগের চেয়ে অনেকটা ভালো লাগছে ওর। ও পাশ ফিরতে দেখে তখনকার লোকটা ওর দিকে তাকিয়ে আছে। তুর দ্রুত ওকে দেখে উঠে বসে। আমি তোমাকে খাবার খেতে বলেছিলাম, তুমি খাওনি কেন? তুর তীব্রের এমন কথায় বেশ কড়া গলায় উত্তর দেয়, আপনার দেওয়া খাবার খেয়ে আপনার ভোগের বস্তু হওয়া আমার পক্ষে সম্ভব না। এর চেয়ে না খেয়ে মরে যাওয়াই ভালো। এবার তীব্রের চোখ মুখ শক্ত হয়ে আসে। মৃত্যুটা কি খুব সহজ বলে মনে হয় তোমার কাছে? কিছু যন্ত্রণা মৃত্যুর চেয়েও খারাপ, যে আমি চাই না। তাই নাকি? ঠিক তাই। আমার উল্টোপাল্টা কথা একদম ভালো লাগে না। যা বলছি তাই চুপচাপ শোনো। আমি আপনার দাসী নই। তীব্রের রাগটা যেন আরও বেড়ে যায়। এইটুকু মেয়ে, তার তেজ এতটা স্যুট করলো না। দেখুন, আমি তোর কিছু বলার আগে তীব্র ওর পিঠ ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। প্লিজ আমাকে ছোবেন না। মৃত্যু শুধু শুনেছ, কখনো দেখনি। আজ তা আমি তোমাকে দেখাবো। তারপর ডিসিশন তুমি করবে, বাঁচবে নাকি মরবে। তারপর তুরের হাত ধরে বেরিয়ে যায় তীব্র। বাড়িতে কেউ নেই আজ। তীব্র তুরকে ডাইনিংয়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। তারপর একটা শিশি হাতে নিয়ে সোফায় বসে। মিস তাইয়েরাত, এটা ধরুন। শিশিটা তুরের দিকে ঢিল মারল, যাওয়ার কোলে গিয়ে পড়ল। ও শিশিটা তুলতেই দেখে সেটা বিষের শিশি। ও অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। নিন, খেয়ে নিন, তবে মনে রাখবেন এটা সত্যিকারের বিষ। মরার ইচ্ছে থাকলে খেয়ে নাও, না হলে এসব বাচ্চামি ছাড়ো। অনেকটা বড় হয়ে গেছো তুমি। তীব্রের কথায় তুরের কান্না চলে এলো। ও আর কোনো কথা না বলেই বিষের শিশিটা হাতে তুলে নিয়ে খেয়ে ফেলল। তবে তীব্র কোনো রিয়্যাক্ট করলো না। বিষটা খেয়ে তুরের নিঃশ্বাস বেড়ে গেল। চিন্তা করো না, এটা স্লো পয়জন। একটু টাইম লাগবে তোমাকে গ্রাস করতে, তবে কথা দিচ্ছি মৃত্যু নিশ্চিত। এদিকে তুরের কাশি উঠে গেল। এটা দেখে তীব্র বেশ বিরক্তি নিয়েই উঠে টেবিলে থাকা প্লাস্টিকের বোতলে অনেকটা পরিমাণ লবণ ভরে নিল। সেটা ঝাঁকিয়ে তুরের কাছে গিয়ে ওকে ধাক্কা মেরে সোফায় ফেলে দিল। তারপর ওকে শক্ত করে ধরে বোতলের মুখটা চেপে ধরল। পুরো পানিটা তুরকে খেয়ে তবেই ছাড়ল। লবণ পানি খেয়ে মুহূর্তেই তুর বমি করে পুরোটা উগলে দিল। মৃত্যু এতটা সহজ নয় যা চাইলেই পাবে। তুরের চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ও মাটিতে পড়ে যাওয়ার আগেই তীব্র ওকে ধরে কোলে তুলে নিজের রুমের পথে পা বাড়ালো। ওকে নিজের বিছানায় শুয়ে দিয়ে বাঁকা ঠোঁটে হেসে উঠল। কি অদ্ভুত, আমার কাছে তুমি হুঁশের চেয়েও বেহুশি বেশি থাকো। কবে না আমি আমার হুঁশ হারিয়ে ফেলি। যাই হোক, বিষ ছিল, তবে মরার মতো এতটা মারাত্মক না। তবুও লবণ পানি খাওয়ালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তুর দেখে তার পাশে কিছু খাবার আর চিরকুট রাখা। তুর চিরকুটটা হাতে নিতে দেখে তাতে লেখা, সব কিছু রেডি করা আছে। ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনটা নিয়ে রেস্ট নাও, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কালকে রাতের কথা যদি ভুলে না যাও তাহলে খেয়ে নাও। চিরকুটটা দেখে তুরের রাগটা বেড়ে গেল। অসভ্য একটা লোক, মরার জন্য বিষ দিয়ে আবার লবণ পানি খাওয়াইছে ভেবেই চিরকুট ছিঁড়ে কুটি কুটি করে ফেলে আর রাগে উঠে সব খাবার ফেলে দেয়। কি ভেবেছে লোকটা, যা বলবে তাই করতে হবে নাকি? তারপর সেখানেই চুপচাপ বসে পড়ে। আজ আর তীব্র সারাদিনে বাসায় ফেরে না। ও একদম রাতে বাসায় ফেরে। বাড়িতে ফিরে সারাদিনের ক্লান্তি নিয়ে তুরের কাছে যায়, কিন্তু গিয়ে যা দেখে তাতে ওর মাথা পুরোটাই গরম হয়ে যায়। খাবার নষ্ট করা তীব্রের একদম পছন্দ না, কিন্তু তুর সেই কাজটাই করেছে। ও তুরকে বিছানা থেকে তুলেই খুব জোরে একটা থাপ্পড় মারে। হকচকিয়ে ওঠে তুর। খাবার পেয়েছিস বলে মুখে রুচ্ছে না, তাই না? জানিস দুনিয়ার কত মানুষ এক মুঠো খাবারের জন্য কি করে? মানুষ খাবার পায় না বলে মরে যায়, আর তুই মরতে তো চাই, তাই তো খাই না। কারণ আমি মরতে চাই, থাকতে পারছি না এভাবে। কালকের সেই এক কথা শুনে তীব্রের রাগটা আরও বেড়ে গেল। তুই খাবি না, তোর ঘাড় খাবে। তোর চাকর আমি, তোর কথা মতো চলবো? আর ফ্রেশ খাবার না, যেগুলো নষ্ট করেছিস সেগুলোই খাবি তুই। বলেই তীব্র মেঝে থেকে খাবার তুলে জোর করে গাল চিপে ধরে খাইয়ে দিল।
তুর তা গিলতে বাধ্য হলো। তারপর তীব্রকে ধাক্কা মেরে বাইরে বের হতে চাইল, কিন্তু তার আগেই তীব্রকে ধরে ফেলল। অনেক বেশি তেজ, ভাঙবে কিন্তু মচকাবে না। মরা তো সহজ নয় বুঝলি, অনেক কষ্ট হয় তাতে। মরার চাইতে বেশি কষ্ট দিচ্ছেন, আর বলছেন মরতে অনেক কষ্ট। কালকের পরেও শিক্ষা হয়নি না? বাঁচতে তো চাইনি, তাহলে বাঁচালেন কেন? এভাবে তিলে তিলে মারবেন বলে? ও, বাঁচিয়েছিলাম বলে আমার দোষ হয়েছে? ঠিক আছে, আজ আর তা চাইব না। আজকে তুই যদি বাঁচতে না চাস তাহলে আর তোকে বাঁচাবো না। তীব্র বাইরে বেরিয়ে একটা ধারালো ছুরি নিয়ে আসে। ছুরিটা তুরের হাতে না দিয়ে তীব্র নিজেই তুরের হাতটা ধরে। তুর কিছু বুঝতে পারে না। কি করছেন, সারুন। তুরের কথা শেষ করতে না দিয়েই তুরের হাতের উপরের চামড়া কেটে দেয়। তুর তখনই চিৎকার করে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে। অঝরে রক্ত পড়ছে, এটা দেখে তীব্র বলে, এইবার ঠিক মৃত্যুর স্বাদ পূরণ হবে তোমার। এবার বলো, বাঁচতে চাও নাকি মরতে? কিন্তু তুর কোনো কথাই বলতে পারল না। ওকে চুপ করে থাকতে দেখে তীব্র আরও রেগে গেল। এতটাই রেগে যে তুর যে কথা বলতে পারছে না সেটা খেয়ালে এলো না। তীব্র ওকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদের একেবারে কিনারে নিয়ে দাঁড় করিয়ে দেয় তুরকে। কাটা হাত থেকে রক্ত বের হয়ে মরতে গেলে অনেক সময় লাগবে, তার চেয়ে সবচেয়ে কম সময়ে তুমি এইখান থেকে মরতে পারবে। সো রেডি ফর ডাই। বলেই ছাদের থেকে তুরকে ধাক্কা দেয়। তুর ভয়ে নিজের চোখ বন্ধ করে নিতেই তীব্রর হাত ধরে নেয়। তারপর ওকে টেনে আবার নিজের দিকে নিয়ে নিতেই তুর গিয়ে তীব্রের বুকের মধ্যে পড়ে। ভয়েও তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মৃত্যুর ইচ্ছে কি এখনও আছে নাকি বাঁচতে চাও? তুর কিছু বলতে পারছে না, আর তীব্রের একটাই কথা, ওর মুখ থেকে স্বীকার করিয়ে ছাড়বে ও বাঁচতে চায়। যা বলার অবস্থা তুরের নেই। এখনও বলবে না যে তুমি বাঁচতে চাও নাকি মরতে? ঠিক আছে। তীব্রের বাড়ির ছাদের সুইমিং পুলে নিয়ে যায়। তারপর ওপাশ থেকে টান দিয়ে কারেন্টের তারটা ছিঁড়ে তা পুলের পানিতে ছুঁড়ে মারে। ওদিকে তুরের হাত থেকে রক্ত পড়ছে। তারপর তুরকে সুইমিং পুলের কাছে নিয়ে যায়। তুর দেখে পানিতে বিদ্যুতের আলোক রশ্মি চকচক করে উঠেছে। এবার আর তোমাকে আমি কোনো কষ্টই দেব না। দেখো, এই পানিতে পড়া মাত্র মুহূর্তের মধ্যেই মৃত্যুর স্বাদ নেবে। তোমাকে আর তার জন্য অপেক্ষা করা লাগবে না। টেনে হিঁচড়ে তুরকে পানিতে ফেলতে চায়। এবার তুর নিজেই পিছিয়ে যায়। প্লিজ এমনটা করবেন না, ছাড়ুন আমাকে। মরার অনেক শখ, তাই না? তাহলে ছাড়তে কেন বলছো? তীব্র ওকে পুকুরের পানিতে ফেলে দিতে নেয়, কিন্তু তখনই তুর চিৎকার করে বলে ওঠে, মরতে চাই না, আমি বাঁচতে চাই। প্লিজ ছেড়ে দিন আমাকে, মুক্তভাবে বাঁচতে চাই আমি। প্লিজ এই পানিতে ফেলবেন না আমাকে। তখনই তীব্র ওকে জোর করে টান দিয়ে নিজের বুকের ভেতর টেনে নেয়। আর তুর প্রচণ্ড ভয় পেয়ে তীব্রকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাঁচতে চাই আমি, মরতে চাই না, খুব ভয় হয় আমার, প্লিজ। তুরের শরীর নিস্তেজ হয়ে ওকে ছেড়ে পড়ে যেতে নেয়। তীব্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তুরের পড়ে যাওয়াতে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওকে। দেখে তুর হালকা গলায় বুলি আওড়াচ্ছে, বাঁচতে চাই আমি, মারবেন না আমাকে। তীব্র ওকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। ওকে বিছানায় শুয়ে দিয়ে ঋদ্ধকে ফোন দিয়ে আসতে বলে। ফোন কেটেও তুরের কাছে যায়। তুর তখনও সেই বুলি আওড়াচ্ছে, আমি বাঁচতে চাই, আমাকে মারবেন না। তোমাকে আমি এমনিতেও মরতে দেব না, তবে তুমি যেভাবে বাঁচতে চাও সেভাবেও দেব না। মুক্তভাবে নয়, বন্ধ হয়ে বাঁচতে হবে তোমাকে। তীব্র ওর কাটা হাতের দিকে তাকায়। মেয়েটা আঘাতের চেয়ে ভয়টা বেশি পেয়েছে। রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, কারণ তীব্র খুব সূক্ষ্মভাবে তুরের হাতের চামড়া কেটেছে। কিন্তু তুরের পক্ষে তা জানাটা একেবারেই অসম্ভব। তীব্র হালকা মেডিসিন দিয়ে তুরের হাতে একটা কোনো রকম ব্যান্ডেজ করে, যাতে তুর ভয় পায়। কারণ তীব্র এটাই চায় যে তুর ওকে ভয় পাক। তবে তুরের সাহসটা ওকে খুব বেশি অবাক করেছে। 3 বার মৃত্যুর মুখে গিয়ে শেষবারও বাঁচতে চেয়েছে। তখনই রুমে ঋদ্ধ আর ম্যানেজার প্রবেশ করে। ওদের দেখে তীব্র উঠে দাঁড়ায়। কি হয়েছে মেয়েটার? তেমন কিছুই না, শুধু একটু ভয় পেয়েছে। আর কেন সেটা আপনাদের না জানলেও চলবে। অন্যদিকে তাকিয়ে মুড নিয়ে কথাটা বলল তীব্র। তা স্যার, এবার মেয়েটাকে নিয়ে আমাদের প্ল্যান কি? তীব্র ভুরু কুচকে ঋদ্ধর দিকে তাকাতে ও জিহ্বায় কামড় দেয়। না মানে মেয়েটাকে নিয়ে কি করবেন? ওর জন্য ডেকেছেন মনে হলো। ওর জন্যই ডেকেছি। ওকে আমার বাড়ি থেকে, এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। স্যার, তার মানে আমরা কি আবার সেই লোকগুলোকে ডাকবো? সেটা বৃদ্ধ। না, তাহলে স্যার আমি ওকে এখানে রাখতে চাচ্ছি না।
এখানে রাখা ওর জন্য সেভ না, ওকে আমি আমার সাথে দেশের বাইরে নিয়ে যেতে চাই। স্যার, তার মানে আপনি এই মেয়েটিকে আপনি দেশের বাইরের সেই বাড়িতে নিয়ে যাবেন? বেশ অবাক হয়ে, কেন, তাতে তোমার কোনো সমস্যা? না, কিন্তু আপনি একটা মেয়েকে নিয়ে করবেনটা কি? ঋদ্ধের এই কথায় তীব্র অবাক চোখে ওর দিকে তাকায়। ঋদ্ধ এমন একটা প্রশ্ন করবে তা প্রত্যাশা ছিল না তীব্রের। মানে কি বলতে চাইছো তুমি? না মানে স্যার, আপনি তো মেয়েটিকে ওই লোকগুলোর হাতে তুলে যেতে দিয়েছিলেন। যাতে ঋদ্ধের কথায় প্রচণ্ড রাগ ওঠে তীব্রের। চুপ করো ঋদ্ধ, এমনটা চেয়েছিলাম ঠিকই। তারপর তুরের দিকে তাকায়। ও যখন দোষ করেছে একজনের সাথে, ওকে শাস্তি দেওয়ার অধিকার একজনেরই হওয়া উচিত, আর সেটা আমি। স্যার, আরেকটা প্রশ্ন ছিল। এবার তীব্রের চরম রাগ ওঠে। এ কাকে কাজের জন্য রেখেছে? তীব্র প্রচণ্ড রাগলেও ঋদ্ধর তার উত্তর চাই। এটা দেখে ম্যানেজার হাসছে, কারণ কয়েক বছর ধরে এসব কাহিনী দেখে আসছেন তিনি। তীব্রকে এমনই কিছু বলে দমাতে পারে না কেউ, একমাত্র ঋদ্ধের এসব বোকা বোকা কথা ছাড়া। কারণ ও তীব্রের কাজে অনেক বেশি কনফিউজড, আর সেই কনফিউশনে এমন প্রশ্ন করে যার উত্তর তীব্রের কাছে নেই। স্যার, ওই লোকগুলো তো মেয়েটার সাথে খারাপ কিছুই করত, কিন্তু আমার প্রশ্ন, আপনি কিভাবে একটা মেয়ের সাথে এমন করবেন? আর ওই মেয়ে কেন? আপনি তো কোনো মেয়ের সাথেই। ঋদ্ধ আর কিছু বলার আগেই তীব্রর গানটা ঋদ্ধর মাথায় তাক করে বলে, আমাকে দেখে কি তোমার লেসবিয়ান মনে হচ্ছে নাকি? এই না না স্যার, সি, আমি বলতে চাইছি আপনি তো নারী বিদ্বেষী, বরাবরই মেয়েদের সহ্য করতে পারেন না, তাই আর কি বলছি। কারণ আপনি কখনোই কোনো মেয়ের সাথে খারাপ কিছু করবেন তা হয় নাকি? তাই ওই লোকগুলোর মতো কিছুই করবেন না। স্যার, প্রশংসা করছি, এবার তো বন্দুকটা সরান। এবার আর তীব্র রাগ করে থাকতে পারল না, কোনো মতে নিজের হাসি চেপে রাখল। স্যার, আমি জানতাম আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই আমাকে মারবেন না, হাফ ছেড়ে কথাটা বলল ঋদ্ধ। মানে? আরে ভালোবাসা মানে ভাই বন্ধুদের মতো ভালোবাসা, তাই আপনি চাইলেও কিছু করবেন না। বাজে বকা বন্ধ করে আমার যাওয়ার ব্যবস্থা করো। নাও, গেট লস্ট। ম্যানেজার আর ঋদ্ধ বেরিয়ে আসে। ওরা বেরিয়ে যেতে তীব্র নিজের মনে হেসে ওঠে। সত্যি কয়েকটা মানুষের জন্যই ও বেঁচে আছে, তার মধ্যে ঋদ্ধ একটা। ছেলেটা ওর হাসির খোরাক, ইচ্ছে করে এমন কথা বলে যে রাগ ওঠে, আবার হাসিও পায়। ওরা বাইরে বেরিয়ে ঋদ্ধ বলে উঠল, জোর বাঁচা বেঁচে গেছি। আচ্ছা, তুই শুধু স্যারের পিছনে কেন লাগিস? স্যার যদি রাগ করে সত্যি সত্যি? আরে ম্যানেজার কাকু, আমি ওনাকে সেই কলেজ লাইফ থেকে চিনি। উনি ওপরে যত রাগী হোক না কেন, ভিতরটা ততটাই মিষ্টি। আচ্ছা, স্যার মেয়েটাকে ওখানে কেন নিয়ে যাচ্ছেন? আমারও একই প্রশ্ন। আজ পর্যন্ত আমি সেই বাড়িতে যাইনি, অথচ ওই মেয়েটাকে কেন নিতে চাইবে? তীব্র তুরের পাশে বসে আছে। খুব শীঘ্রই তোমাকে এই দেশ থেকে নিয়ে চলে যাব, যেখানে কেউ তোমাকে দেখতে পাওয়া তো দূরে থাক, খোঁজার চেষ্টাও করবে না। তোমাকে আমি পুরো দুনিয়া থেকে আড়াল করে রাখবো, কেউ চাইলেও তোমাকে কোনোদিন খুঁজে পাবে না। তার 3 দিন পর তীব্র তুর্কি নিয়ে দেশ ত্যাগ করে। তীব্র ছাড়া কেউ জানে না যে ও তুর্কি নিয়ে কোথায় যাচ্ছে। তুর্কি নিজের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়েছে তীব্র, আর ওকে নিয়ে যাওয়া হচ্ছে একজন পেশেন্ট হিসেবে, যে কিনে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে, আর তার জন্য সব কিছুর ব্যবস্থা করেছে তীব্র। 4 দিনের মাথায় তীব্র পৌঁছে যায় তার কাঙ্ক্ষিত জায়গায়। তবে সেখানে গাড়িতে নয়, হেলিকপ্টারে গিয়েছে তীব্র। সেখানে হেলিকপ্টার থামতে কিছু কালো পোশাকধারী বডিগার্ড তীব্রকে নিতে এগিয়ে আসে। তীব্র হেলিকপ্টার থেকে নেমেই বুক ভরে একটা নিঃশ্বাস নেয়। তারপর নিজের কোটটা ঠিক করে, সানগ্লাসটা চোখে পড়ে। কালো শার্ট, ব্ল্যাক ডেমিন প্যান্ট, কালো শু, হাতে ব্র্যান্ডের ঘড়ি, আর চোখে সানগ্লাস, যার সাথে ফর্সা বুকের অংশটা একদম উন্মুক্ত। হেলিকপ্টারের বাতাসে ওর চুলগুলো উঠছে, আর তার পাশে ফর্মাল ব্ল্যাক ড্রেস আপের বডিগার্ড, যাতে পুরো ব্ল্যাক প্রিন্স লাগছে তীব্রকে। তীব্রকে দেখে একটা লোক এগিয়ে এসে বলল, ওয়েলকাম টু ব্যাক ইউর হোম স্যার। তীব্র কিছু বলল না, শুধু চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। লোকটা মাথা নেড়ে চলে গেল। তারপর তীব্র হেলিকপ্টারে ঘুমন্ত তুরের দিকে তাকালো। কয়েকটা লোক তুরকে হেলিকপ্টার থেকে নিচে নামাতে যায়। তখনই তীব্র বলে ওঠে, ডোন্ট টাচ হার, এভরিওয়ান স্টে অ্যাওয়ে ফ্রম হার। তীব্রের কথা সবাই ওকে বলে সরে গেল। তীব্র নিজেই তুরকে কোলে নিল। তারপর ওর লোকদের নিয়ে আসা গাড়িতে উঠে বসলো, আর তুরকে শুয়ে ল্যাপটপে কিছু দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তীব্র তুরকে নিয়ে সেই কাঙ্ক্ষিত বাড়িতে পৌঁছে যায়, যার খবর কেউ জানে না।
তীব্র যদি না আসে তবে এই বাড়ি থেকে তুরকে খুঁজে বের করা কারো পক্ষেই সম্ভব না। আর এখানেই তুরকে নিয়ে এসেছে ওর বন্দিনী করার জন্য। তারপর তীব্র গাড়ি থেকে নেমে তুরকে কোলে নিয়ে বাড়ির ভেতরে যায়। বাড়িতে ঢোকার অনুমতি নেই কারো, তাই সমস্ত গার্ডরা নিজেদের কাজে চলে যায়। তীব্র তুরকে সেই রুমে নিয়ে শুয়ে দেয় যেখানে তুরকে নিজের বন্দিনী করে রাখার জন্য নিয়ে এসেছে। তীব্র আগে থেকে রুমটাকে তুরের জন্য থাকার জন্য রেডি করে রেখেছে। তুরের প্রয়োজনীয় সব কিছু সহ ক্যামেরা পর্যন্ত লাগানো হয়েছে। এটা একটা সিক্রেট রুম, তীব্র না চাইলে কেউ এটা খুঁজে বের করতে পারবে না। তুরকে ওখানে শুয়ে দিয়ে তীব্র নিজের রুমে চলে যায়। তারপর ক্লান্তিতে বিছানায় গায়ে লিয়ে শুয়ে পড়ে। এ বাড়িতে তেমন আসে না তীব্র, খুব বেশি প্রয়োজন ছাড়া, বলতে গেলে বছরে 2-1 বার। আর এখানে তুরকে নিয়ে এসেছে বন্ধ দরজায় বন্দিনী করতে, যেটা না চাইতেও তীব্রের বন্ধ দরজায় তুমি হয়ে যায়। বেশ খানিকটা সময় পর তুর জেগে ওঠে ও নিজেকে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে আবিষ্কার করে। সব কিছুই অদ্ভুত। ঠিক তখনই রুমে প্রবেশ করে তীব্র। আপনি কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? এসে তুরের পাশে বসে ওর গালে নিজের আঙুল ছোঁয়ায়। তুরের বেশ ইতস্তত লাগে। তেমন কিছু না, গাল থেকে তীব্রের হাত সরিয়ে দিতে চেয়ে। তীব্র সেটা খুব ভালোই বুঝতে পারল যে তুর চায় না ওকে রাগাতে, কারণ তার পরিণাম তুর জানে। তাই এবার তীব্র ওর ঠোঁটে স্পর্শ করে। তুর কিছু বলতেও পারছে না আর সহ্য করতেও পারছে না। এটা দেখে তীব্র বলে ওঠে, তাহলে কেমন? আসলে এই রুমটা, তুমি আগে যে রুমে ছিলে এটা তার পাশের একটা রুম। আসলে সেই রুমটা একটু ছোট ছিল, তাই তোমাকে এই রুমে শিফট করা হয়েছে। ও, তুরের কথায় তীব্র হাসে, কারণ জানে তুর পালানোর জন্য বোঝার চেষ্টা করছে। তাই ও নিজের মনেই বলল, আপনি নিজেও জানেন না আপনি সেই বাড়ি কেন, সেই দেশও নেই, আর এখান থেকে যাওয়া আপনার জন্য সম্ভব না। তা তোমার এখানে থাকতে সমস্যা হবে? তাহলে আমি আগের রুমে, না দরকার নেই। এটা শুনে তীব্র তুরের দিকে আরেকটু এগিয়ে গেল। ওর খুব কাছে গিয়ে তুরের গাল দুটো ধরে বলল, এখানে থাকতে সমস্যা হবে না বুঝলাম, কিন্তু আমার সাথে। তীব্রের কথায় তুরের কলিজা শুকিয়ে এলো, চোখের কোণে পানি জমে গেল। কিছু বলতে চাইল কিন্তু পারল না, কান্নার বেগ আটকে রাখতে চাইল, যার কারণে ঠোঁটজোড়া প্রচণ্ড কাঁপছে তুরের কাঁপা ঠোঁটজোড়া বড্ড টানতে লাগলো তীব্রকে। তীব্র ওর এক হাতে ওর গাল ধরে তুরের দিকে এগোলো। তীব্রের গরম নিঃশ্বাস তুরের উপর পড়তেই ও চোখ বন্ধ করে নিয়ে 2 চোখের পানি ছেড়ে দিল। কিন্তু অদ্ভুতভাবে তীব্রর মুখে আলতো করে ফু দিয়ে ওর অশ্রুসিক্ত বন্ধ চোখ জোড়ায় চুমু এঁকে দেয়। তীব্রের এমন বিহেভে তুর চোখ খুলে অবাক চোখে তাকায় তীব্রের দিকে। জানো তো, খোলা চোখের চেয়ে বন্ধ চোখের নেশা বেশি হয়, আর যদি তা অশ্রুসিক্ত ভেজা হয় তবে তার স্বাদ হয় অমৃত। আর তুমি সেই অমৃতের ধারা 2 চোখ দিয়ে বর্ষণ করে আমার সামনে নষ্ট করছো, এতে আমার দোষ কি? তুর কি বলবে ভেবে পায় না। তখনই তীব্র শুয়ে পড়ে তুরের পাশে। তুরকেও নিজের পাশে শুয়ে দেয়। তারপর ওর দিকে তাকিয়ে আরেকটু কাছে যায়, ওর গালে নিজের নাক দিয়ে আলতো করে স্লাইড করতে থাকে। কি হলো, চুপ আছো যে? আমার সাথে কথা বলতে চাইছো না, নাকি ইচ্ছে নেই এখন? তুর কি বলবে ভেবে পায় না। তীব্র ওর আরও কাছে আসতে থাকে। তুরের এক হাত তীব্র নিজের হাতের ভাঁজে আটকে নেয়। তারপর তুরের গলায় মুখ ডুবাতেই তুর পাথর হয়ে যায়। তুরকে কোনো পাথরের মূর্তি লাগছে। তুর বুঝতে পারে হয়তো এই লোকের হাত থেকে আজর নিস্তার নেই, তাই নিজের ভাগ্যের ওপর ছাড়া আর কোনো উপায় নেই তুরের। বেশ কিছুক্ষণ পর তুরের কোনো রেসপন্স পায় না তীব্র। ও তুরের দিকে তাকাতেই দেখে বন্ধ চোখের পানি নীরবে ঝরছে। তীব্র দ্রুত উঠে বসে। ও ভেবেছিল তুর ভয় পেয়ে ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুর এমন কিছুই করলো না, কারণ ওর আসল উদ্দেশ্য তুরকে ভয় দেখানো। কিন্তু বুঝতে পারলো তুর ওকে নিয়তি ভেবে মেনে নিয়েছে। এটা ভেবে রাগ উঠল তীব্রের। ইচ্ছে করছে তুরকে ঠাটিয়ে 2টা চড় মারতে, কিন্তু তা চেয়েও পারল না। মেয়েটাকে আর কোনো আঘাত দিতে ইচ্ছে করে না তীব্রের। যখন নিজের রাগটাকে সইতে পারে না তখনই অমন করে। কিন্তু এবার সত্যি তীব্রের রাগ উঠে গেল। তীব্র ওর ঘাড়ের নিচে হাত দিয়ে টান মেরে শোয়া থেকে উঠিয়ে ওর মুখটা একেবারে নিজের কাছে নিয়ে এলো। এবার তুর ব্যথায় নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু তীব্র ওর 2 হাত নিজের এক হাতে তুরের পিছনে মুড়ে ধরল। কি হলো, আজকে বুঝি আমার ছোঁয়ায় খারাপ লাগছে না? বাধা দিচ্ছ না যে? তুর কাঁপা কাঁপা কান্না মিশ্রিত কণ্ঠে অনেকটা অভিমানী সুরে বলে উঠল, যদি বাধা দেই শুনবেন? আর যদি নিজেকে রক্ষা করতে চাই
তাহলে ভেবে বলুন, আমি কি তা পারবো? নিজেকে কি আমার মর্জির মালিক করে আমার উপর ছাড়ছ? না, ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। আমার কিছুই করার নেই, ভাগ্য যা বলবে তাই। এতটুকু তো বুঝে গেছি। কথাগুলো খুব গায়ে লাগলো তীব্রের। ঠিক আছে, তাহলে বলতে পারি আমার সব কাজেই তোমার সম্মতি আছে। তোর চুপ। তীব্র তুরের সারা মুখে নিজের ঠোঁটের পরশ আঁকে। তুর তখনও স্থির। তীব্র তখনই তুরকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায়। মেয়েটা ওর সব ভাবনায় পানি ফেলে দিয়েছে। আর তীব্র চাইলেও এমনটা করতে পারবে না। রাগ থেকে তুরের সাথে এমন করে যাতেও ভয় পায়। এখনও যদি ভয়টাই না পায়, তাহলে তীব্র কি করবে? এখন কোনো মেয়ের সাথে জঘন্য কিছু করে আর যাই হোক নিজেকে কোনো নর্দমার কিট বানাতে পারবে না তীব্র। একজনের চোখে নিজেকে খারাপ প্রুফ করে নিজেকে নিচে নামতে পারবে না। কিন্তু এমনি এমনি মেয়েটাকে এখন ছাড়তেও পারছে না। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তখনই তীব্র মুখ ফসকে বলে উঠল, তোমার জন্ম তারিখ কত? তীব্রের মুখে এই কথা শুনে অবাক হয় তুর। লোকটা ওর জন্ম তারিখ কেন জানতে চাইছে? কি হলো বলো, জন্ম তারিখ কত? জি, 23শে সেপ্টেম্বর 2003। কথাটা শুনে তীব্র হাফ ছেড়ে বাঁচে। আর এখন 2019। এটা ভেবে তীব্র নিজের মনে বলে ওঠে, তার মানে 18 বছর এখনও হয়নি, 3 মাস এখনও বাকি। ওর সাথে এমন করাটা আমার উচিত হচ্ছে না। এর আগে ও বড় হোক, তারপর যা করার করব। এখন এই কথাগুলো দ্বারা তীব্র ওকে বড় হয়ে উঠতে বলল, নাকি নিজেকে ওর থেকে দূরে রাখার উপায় খুঁজল, তা হয়তো ও নিজেও জানে না। কিন্তু ব্যাপারটা ভেবে বেশ খুশি লাগলো তীব্রের। তুরের থেকে নিজেকে দূরে রাখার, তুরকে শাস্তি না দেবার এক অনন্য উপায় এটা, যাতে তীব্র তুরকে কিছু বলবেও না আর তুরকে কিছু বলতে পারবে না বলে নিজের ওপর রাগও হবে না। তাই এরা তুমি এখনও ছোট, তাই বলছি এসব বড় বড় কথা আরেকদিন বলবে না। তাই এরা তুমি এখনও ছোট, তাই বলছি এসব বড় বড় কথা কোনোদিনও বলবে না। এটা শুনে তুর চমকে গেল। তীব্রের কাছে ওকে ছোট লাগছে? হ্যাঁ, মা বললে মানা যেত। আরেকটা কথা, তোমার নামটা এতটা বড় কেন? আর কোনো নাম নেই নাকি? কোনো শর্ট নাম বলো, ধমক দিয়ে। তুর, এখন থেকে এখানেই থাকবে তুমি। কয়েক মাসের জন্য তোমার যা যা দরকার সব এখানে আছে। সো কাউকে তোমার লাগবে বলে মনে হচ্ছে না। তুর কিছু বলার আগেই তীব্র বেরিয়ে দরজা আটকে দেয়। সে এখানেই তার বন্দিনীকে রেখে গেল, তার বন্ধ দরজায় তুমি করে। আর তখন থেকে শুরু হয় তীব্রের বন্দি জীবন। তীব্র 3 মাসে কয়েকবার এখানে এসেছে। প্রথম মাসে শুধু মাত্র একবার এসেছিল, পরের মাসে তীব্র আসে নাই। আর আসলে বাকি 2 বা 1 দিন থাকে, যাতে তুরের কোনো লাভই হয় না, বরং লোকটা থাকলে কয়েক ঘন্টায় ও দম বন্ধ হয়ে আসে। প্রথম অনেক খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে গেছে। তবে পরিবর্তনটা হয় শেষ মাসে। তীব্র তেমনভাবে তুরের সাথে কথা বলতো না, আর না এখানে এসে বেশিক্ষণ তুরের কাছে থাকতো, ওকে দেখেই চলে যেত। কিন্তু শেষ মাসে অদ্ভুতভাবে তীব্র বেশ কয়েকবার এসেছে। তুরের সাথে দেখা না করলেও এসেছে। তবে তুরকে সামনাসামনি দেখুক বা না দেখুক, ল্যাপটপে তুরের অবয়ব সবটা সময় তুরের সামনে ছিল, যেখানে তুরও বাধ্য মেয়েই হয়েছিল। এভাবেই কেটে গেছে তুরের 3 মাসের বন্দি জীবন। বর্তমানে তীব্র এতক্ষণ গাড়িতে বসে বসে পুরনো কথাগুলো ভাবছিল। আসলে মেয়েটা আসার পর ওর লাইফে অন্যরকম একটা লক্ষ্য হয়ে গেছে। আগে বাঁচার কারণ না থাকলেও এখন ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচতে ইচ্ছে করে। নিজের সমস্ত কাজ শেষ করার পর 2-1 দিন অবসর পেলেই 1000 মাইল পাড়ি দিয়ে ওর কাছে আসতে ইচ্ছে করে। এখন আর কোনো সময় এমনি কাটে না, সবটাই ব্যস্ততায় কাটে। হয়তো ওকে দেখার ব্যস্ততা, নয়তো ওর কাছে আসার ব্যস্ততা।